বাংলাদেশ ফুটবল লাইভ আয়োজিত বিএফএল টক শো এর আজকের পর্বে আপনাদেরকে স্বাগতম। আম, আপনারা সবাই জানেন যে আমরা হচ্ছে নিয়মিত এরকম টক শো বা পডকাস্ট টাইপ লাইভ করার চেষ্টা করি। আহ, বিশেষ করে বাংলাদেশ বা বাংলাদেশের ক্লাবগুলোর যে আন্তর্জাতিক ম্যাচগুলো থাকে সেগুলোর আগে বা বিশেষ কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা এই লাইভগুলো করি। তো আজকের আমাদের লাইভে আসার কারণ হচ্ছে আগামীকাল বাংলাদেশ বিশ্বকাপ বাছাই পর্বের প্রি কোয়ালিফায়ার বা কোয়ালিফায়ার রাউন্ড ওয়ানে মালদ্বীপের মুখোমুখি হচ্ছে, এবং মালদ্বীপের মুখোমুখি হয়ে এটা হচ্ছে বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ, যেখানে অ্যাওয়ে ম্যাচে যদি বাংলাদেশ আগামীকাল মালদ্বীপের সাথে হেরে যায় তাহলে হচ্ছে বাংলাদেশ একটা অনেক বড় সেটব্যাক হবে বাংলাদেশের জন্য। বাংলাদেশ অনেক পিছিয়ে পড়বে এবং বিশ্বকাপ বাছাই পড়বে পরের রাউন্ডে যাওয়া বাংলাদেশের জন্য এক প্রকার অনিশ্চিত হয়ে যাবে। তো এই গুরুত্বপূর্ণ মুহূর্তে আমরা আজকে লাইভে এসেছি। আমাদের সাথে আছেন বাংলাদেশ ফুটবল লাইভের ফাউন্ডার মোহাম্মদ রাকিবুল হক ভাই, রাকিবুল ইসলাম ভাই। এবং ধন্যবাদ ফাহিম ভাই। তো রাকিবুল ভাই, আপনি আহ, বলেন যে আগামীকালের ম্যাচ নিয়ে আপনার প্রত্যাশা কি, বা আপনার প্রত্যাশার ফাহিম ভাই, আপনার কথা শোনা যাচ্ছে জি না। ভাই, আপনার আপনার প্রত্যাশাটাই বলেন ভাই। হ্যাঁ হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। প্রত্যাশার কথা বলার তার আগে বলতে চাই, আমাদের সাথে যারা যুক্ত আছেন বা যারা লাইভ দেখছেন, আপনারাও নিজেদের ম্যাচ নিয়ে এক্সপেকটেশন এবং মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে, বা কোনো জিজ্ঞাসা যদি থাকে সেটি জানাতে পারেন। চেষ্টা করবো আমরা রিপ্লাই দেওয়ার জন্য। ফাহিম ভাই, যেটা প্রশ্ন করলেন যে প্রত্যাশার কথা যদি বলেন, তাহলে নিজ দেশ বাংলাদেশকে নিয়ে তো সবসময় আমাদের প্রত্যাশা অনেক বেশি। আর যেহেতু বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ, খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ, নিঃসন্দেহে বাংলাদেশ দলকে নিয়ে আমাদের অনেক বেশি প্রত্যাশা। যদিও বেশ কিছুদিন আগে একটা ঘটনা আমাদের জন্য, মানে বাংলাদেশের ফুটবলের জন্য বড় ধাক্কাই বলা চলে। তারপরও যারা আমাদের বর্তমান দলে আছেন বা যারা সুযোগ পেয়েছেন বা কোচ যাদেরকে নিয়েছেন, তাদেরকে নিয়ে আমরা বেশ আশাবাদী এবং বিশ্বাস করি যদি তারা নিজেদের সেরাটা দিতে পারে, তাহলে মালদ্বীপকে তাদের মাটিতে হারানো সম্ভব। আচ্ছা, আজকের ম্যাচটা আমরা এমন একটা পরিপ্রেক্ষিতে আসছি যখন বাংলাদেশ ফুটবল একটা খারাপ সময় পার করছে। তো হ্যাঁ, খারাপ নিঃসন্দেহে। সময় খারাপ সময় পার করছে এটা যদি আমরা বলি, তাহলে আসলে আপনি যদি পরিসংখ্যান দেখেন তাহলে কিন্তু খারাপ সময় আমরা পার করছি না। আমরা বরং আফগানিস্তানের মতো শক্ত প্রতিপক্ষের সাথে একটা ম্যাচ, দুইটা ম্যাচ ড্র করেছি, এবং হম হম। আমরা একটা ফুটবলে রাইজিং স্টেজে ছিলাম যেখানে আমরা সাফের সেমিফাইনালে উঠেছি। কিন্তু আমরা খারাপ নিঃসন্দেহে। সময় পার করছি মাঠের বাইরের ঘটনাকে কেন্দ্র করে। ঘটনাকে মাঠের নিয়ে, হ্যাঁ। বাইরে ফুটবলারদের বিভিন্ন কারণে বাংলাদেশ ফুটবলটা খারাপ সময় পার করছে। আসলে আপনি যদি খেয়াল করবেন রাকিবুল ভাই, প্রত্যেক বিশ্বকাপ বাছাই পর্বের আগে বাংলাদেশ এরকম খারাপ সময় পার করে। আমি যদি আমাদের বাংলাদেশ ফুটবল লাইভ পেজের কথা বলি, বাংলাদেশ ফুটবল জি। লাইভ পেজটা শুরু হয়েছিল 2022 কাতার বিশ্বকাপ বাছাই পর্ব শুরুর আগ আগ মুহূর্তে। তখন আচ্ছা বাংলাদেশের আচ্ছা। ফুটবল ছিল নির্বাসনে। বাংলাদেশের হম হম। জাতীয় ফুটবল দল ভুটানের কাছে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে হেরে পেরেছিল, আহ, হ্যাঁ। 3 বছরের নির্বাসনে চলে গেছিল আন্তর্জাতিক ফুটবল থেকে। তো সেই খারাপ সময় পার করে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। বাংলাদেশ লাওসের সাথে জিতে কাতার বিশ্বকাপের কোয়ালিফায়ার সেকেন্ড স্টেজে গিয়েছে, এবং সেকেন্ড স্টেজেও মোটামুটি ভালোই, যদিও আমাদের প্রত্যাশা পূরণ করতে পারেনি, তবু মোটামুটি ভালোই লড়াই করেছে। কিন্তু ওকে। ফাহিম ভাই, এখন বেশ কিছু কমেন্ট আছে, আমরা কমেন্ট গুলো একটু পরে নেই। জি ভাই বল। এমডি নাইম হোসেন কমেন্ট করেছেন যে খেলা কবে? খেলা ভাই আগামীকাল বিকেল 5টায়। আর একজন মোহাম্মদ আব্দুর রহমান, খেলা কি টি স্পোর্টস দেখাবে? ভাই ফাহিম ভাই, এটার খেলা উত্তর আপনি দেন। ভাই খেলা টি স্পোর্টস দেখাবে নাকি এটা এখনো শিওর না। এটা একটা দুঃখজনক ব্যাপার যে আমাদের এখন একটা স্পোর্টস চ্যানেল হয়েছে, কিন্তু আমরা এখনো বাংলায় জাতীয় ফুটবল দলের ম্যাচ সেই স্পোর্টস চ্যানেলে দেখাবে কিনা, বা সেই স্পোর্টস চ্যানেলের ইউটিউব চ্যানেলেও দেখাবে কিনা সেটা এখনো জানি না। তবে আমি যতটুকু খবর পেয়েছি এখন পর্যন্ত খবর হচ্ছে যে টি স্পোর্টস এর ইউটিউব চ্যানেলেও বাংলাদেশের এই ম্যাচটা দেখা যাবে না। এটা মালদ্বীপের টিভি চ্যানেল বা মালদ্বীপের যে কোনো ইউটিউব চ্যানেল থাকলে সেখানে দেখতে হবে। কিন্তু এখনো আমরা নিশ্চিত নয় যে কখন কখন
কোথায় খেলাটা দেখা যাবে। তবে আমরা যখনই খবর পাবো যে এই মাধ্যমে খেলা দেখা যাবে, আমরা আমাদের পেজের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। জানিয়ে দিন। ওকে ফাইন ভাই, আরেকটা ভালো প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি দীপাঞ্জন নীরব, উনি লিখেছেন কালকের ম্যাচে কি ডায়মন্ড না জেনারেল 4-4-2 ফরমেশনে খেলবে বাংলাদেশ, আপনার কি মনে হয়? 4-4-2 ফরমেশনটা আসলে কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা সাফের আগে থেকে আমরা দেখছি যে এই ফরমেশনে খেলার চেষ্টা করছে, এবং সাফে আমরা দেখেছি যে এই ফরমেশনে খেলে বাংলাদেশ সফল। তো আসলে এই ফরমেশনে বাংলাদেশ কেন গিয়েছিল? 4-4-2 ফরমেশনে বাংলাদেশ গিয়েছিল কারণ বাংলাদেশের স্কোরিং সমস্যা, বাংলাদেশের স্কোরারের অভাব। তো জি জি। এখন আপনি যদি বলেন যে এখন কি স্কোরারের সমস্যা বা স্কোরিং এর সমস্যা কি দূর হয়ে গেছে? আসলে দূর হয় নাই মোটেও না, আসলে। হয় এখন নাই। আপনি হয়তো আশা দেখতে পেরেছিলেন কয়েক মাস আগে যখন মোরসালিনের মতো ফুটবলার উঠে এসেছিল, কিন্তু মোরসালিনের মতো ফুটবলার আসলে এই ফরমেশনে খেলে উঠে আসছে। আগের থেকে মোরসালিন যে গোল করতো এরকম না। তো এখনো যে জাতীয় দলে যেসব ফুটবলার এবারে আছে, তো এবারে জাতীয় দলে আমি যদি দেখি 4-4-2 ফরমেশনে যদি খেলে, তাহলে হয়তো জামাল ভুঁইয়া আহ, মাঝখানের পজিশনটাই খেলবে, ডায়মন্ড শেপের যে মাঝখানে মিডফিল্ডের জি। উপরের দিকের পজিশন, অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে। আর যদি বাংলাদেশ 4-2-3-1 ফরমেশনে যায়, যেটা আহ, মানে বাংলাদেশ প্রায় সবসময় খেলে আসছে, আমি যদি দেখি জেমিরের আন্ডারে বলি বা অন্যান্য কোচদের আন্ডারে বলি, বাংলাদেশ এই ফরমেশনে খেলে আসছিল। তো 4-2-3-1 খেলে আসলে তাহলে হয়তোবা দুই উইং এ রাকিব আর ফাহিমের সাথে উপরে হয়তো মতিন মিয়া বা সুমন রেজাকে দেখা যাবে স্টার্ট করতে। আচ্ছা, ব্যক্তিগতভাবে একটা প্রশ্ন করি, যেটা হচ্ছে যে মতিন মিয়া এবং সুমন রাজার মধ্যে আপনি কাকে প্রেফার করেন কালকের ম্যাচের জন্য? আহ, এটা হচ্ছে মতিন মিয়া এবং সুমন রেজা দুইজনই কিন্তু লিগে খুব ভালো পারফর্ম করেননি, যেটা আমরা এক্সপেকটেশন করি যে আমাদের জাতীয় দলের ফরওয়ার্ডার লিগে যেরকম পারফর্ম করবে। এবং আহ, আমি যদি 4-2-3-1 ফরমেশনের কথাও বলি, যে নাম্বার 9 পজিশন, তারাও কিন্তু লিগে কেউই নাম্বার 9 পজিশনে খেলতে পারে না, দুজনই বসুন্ধরা কিংসের হয়ে খেলেন। তো এই ক্ষেত্রে অতীতের রেকর্ড চিন্তা করলে হ্যাঁ মতিন মিয়াকে খেলানো যায়, কিন্তু মতিন মিয়া যেহেতু অনেক দিন পর জাতীয় দলের ফেরত এসেছেন, তো সেক্ষেত্রে কোচ মতিন মিয়াকে বিবেচনা করবে নাকি সেটাও একটা প্রশ্নের বিষয়। সুমন রাজা অলরেডি আমরা জানি যে হ্যাভিয়ার ক্যাবরেরার আন্ডারে এই ম্যাচে মানে নাম্বার 9 পজিশনে অলরেডি খেলেছেন, যদিও তিনি সফল হননি, কিন্তু তার ওই অভিজ্ঞতাটা আছে। তো হয়তো কোচ সুমন রেজাকেই প্রেফার করবে, কিন্তু আমি যদি পার্সোনালি আমার কথা জিজ্ঞেস করেন, তাহলে আমি হয়তো জি। মতিন মিয়াকে এগিয়ে রাখবো। আমাদের লাইভে এই মুহূর্তে যোগ দিয়েছেন রিও দাস। রিও দাস, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের? জি ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছি ভাইয়া। ক্যামেরাটা কাইন্ডলি একটু অফ রাখতে হচ্ছে, ল্যাপটপে আসলে ক্যামেরাটা প্রবলেম করতেছে একটু। আচ্ছা কোনো আচ্ছা। প্রবলেম হবে? বেশ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন ইব্রাহিম জাহান জনি ভাই। ইব্রাহিম জাহান জনি ভাই, শুনতে আসসালামু পাচ্ছেন আলাইকুম আমাদের ভাইয়া। আশা করি? জি, ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, শুনতে পাচ্ছি। জনি ভাইয়ের কাছে প্রথমে জানতে চাবো যে বাংলাদেশ ফুটবল দলের সমর্থক হিসেবে আগামীকালের ম্যাচ নিয়ে আপনার এক্সপেকটেশনটা কি রকম, বা আপনি কি রকম প্রত্যাশা করছেন ফুটবলারদের থেকে পারফরমেন্স? আসলে আমি লাস্ট যে মালদ্বীপের হোম গ্রাউন্ডে বাংলাদেশের খেলাটা হয়েছিল, সেখানে কিন্তু মালদ্বীপ পুরোটা ম্যাচ জুড়ে ডমিনেট করছে। এন্ড বলতে গেলে একদম তাদের হাতে পুরো ম্যাচটা ছিল, এন্ড কমফোর্টেবলি তারা কিন্তু ম্যাচটা জিতে গিয়েছিল। এছাড়া আমরা যখন দেখি যে বাংলাদেশ কিন্তু যখন একটা অপোনেন্টের এগেনস্টে খেলে, একদম স্টেডিয়াম প্রতি দর্শকের সামনে সবসময় মোটামুটি ভালোই খেলে। ইন্ডিয়াতেও দেখেছি তাদের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে কিন্তু ড্র করে এসেছিল 1-1 গোলে। আর কম্বোডিয়ার এগেনস্টে দুইবারই তাদের হোম গ্রাউন্ডে গিয়ে হারিয়ে এসেছে। তো আশা তো করছি যে মালদ্বীপের হোম গ্রাউন্ড এবার বেশি চাপ না নিয়ে তাদের ন্যাচারাল খেলাটা খেলবে। আর সব থেকে বড় বিষয় হচ্ছে কয়েকটা বাংলাদেশ ন্যাশনাল টিমের বড় স্টারদের ছাড়াই ম্যাচটা খেলতে হবে কালকে। তো আশা করছি ডিফেন্সের উপর অনেকটা নজর বাড়তি থাকবে দায়িত্ব আমাদের। থাকবে। আর গোল করা তো অনেক আগে থেকেই।
গোল করার সমস্যা অনেক আগে থেকেই। সমস্যা। যদি স্কোর করতে পারে, গোল করার সমস্যাটা যদি মিটে যায়, তাহলে আশা করি কালকে একটা ভালো রেজাল্ট নিয়ে দেশে ফিরতে পারবে। আর আমি চাবো যে জয় যদি নাও আসে, লিস্ট হেরে যেন না আসে, কারণ ঘরের মাটিতে যখন খেলা হবে তখন আমরা একটু অবশ্যই এগিয়ে থাকবো মালদ্বীপের থেকে। যেহেতু লাস্ট 2টা ম্যাচে বাংলাদেশ জিতেছে, তাও আবার একটা নিরপেক্ষ ভেন্যুতেই। তো আশা করি জয় আসুক বা না আসুক, তবে ম্যাচটা হারা যাবে না। অসংখ্য ধন্যবাদ জনি ভাই। আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন রাফায়েল ভাই। রাফায়েল ভাই শুনতে পাচ্ছেন আশা করি আমাদেরকে? রাফায়েল ভাই, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ওকে, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। রিও ভাই, আপনার কাছে জানতে চাচ্ছি আগামীকাল ম্যাচ নিয়ে আপনার এক্সপেকটেশন কি? আপনি কি মনে করেন যে মালদ্বীপের মাঠে তাদেরকে হারাতে পারবে বাংলাদেশ দল, যেটা গত 23 বছরে বাংলাদেশ দল কিন্তু মালদ্বীপকে তাদের মাটিতে হারাতে পারেনি? ভাইয়া যদি সত্যি বলি, আসলে আমার পার্সোনাল এক্সপেকটেশন যেটা, হ্যাঁ আমি অবশ্যই চাবো বাংলাদেশ ম্যাচ জিতে আসুক। বাট মেন কথা হচ্ছে আসলে বাংলাদেশের যে কোচ হাবিরা ক্যাবরেরা, ও বেসিক্যালি একটা ভালো সেট আপ টিম পেয়েছিল এর আগে। বাট জি জি এখন যেহেতু তপু বর্মন নেই, মোরসালিন নেই, জিকো নেই, জি কোনে। হ্যাঁ, সো এখানে যারা নতুন আসতেছে ওদের জন্য একটা বিগ প্ল্যাটফর্ম বলতে যদি মিতুল মার্মার কথা বলি, ও এর আগে এশিয়ান গেমস খেলে আসছে। ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের ম্যাচ, একটা বাড়তি চাপ থাকবে প্লেয়ারদের উপরে, কারণ যদি এই ম্যাচটা সামহাও হেরে যায়, দেন মানে বলতে গেলে আসলে এই ম্যাচটার উপরে সব নির্ভর করতেছে, কারণ ঘরের মাঠে বাংলাদেশ কেমন এটা আফগানিস্তানের সাথে আমরা দেখেছি এর আগে, এর প্রমাণও পেয়েছি। কিন্তু মালদ্বীপের সাথে ম্যাচটা অনেক বেশি ভাইটাল, 2টা ম্যাচই অনেক বেশি ভাইটাল। যদি এই 2টা ম্যাচ সামহাও মিস্টেক হয়ে যায়, বাংলাদেশের ফুটবলের এর পরে নেক্সট কোনো ম্যাচ নাই আগামী বছর সেপ্টেম্বরের আগে, এশিয়ান কাপ কোয়ালিফায়ারের আগে, এশিয়ান কোয়ালিফায়ারের ম্যাচ তখন। সো আমি মনে করি কালকের ম্যাচটা অনেক বেশি ভাইটাল, অনেক বেশি ইম্পর্টেন্ট, ম্যাচটা জিতবে আশা করি। বাট নতুনদের এখানে বাড়তি দায়িত্ব নিতে হবে। নতুন বলতে যদি শাকিল হোসেনের কথা বলি, উপরে ফয়সাল হোসেন ফাহিম তো কখনো স্টার্ট করে নাই, যেহেতু ওখানে মোরসালিন খেলতো, সো মোস্ট প্রবাবলি মোরসালিনের জায়গায় হয়তো ফাহিম স্টার্ট করবে রাকিবের সাথে। আশা করতেছি একটা পজিটিভ রেজাল্ট আসবে। মেন কথা পয়েন্ট নিয়ে আসতে হবে, হারা যাবে না। ধন্যবাদ আপনাকে। এস এম পাবেল ভাই লিখেছেন যে ভাই মোরসালিনের জায়গায় রবিউল ভালো করবে আশা করছি। ফাইন ভাই, আপনার কি মনে হয় যে মোরসালিনের জায়গায় রবিউল কি তার যে এক্সপেকটেশন, মানে মোরসালিনের লেভেলের পারফরমেন্সটা কি রবিউল থেকে পাওয়া সম্ভব, বা কাছাকাছি মানের পারফরমেন্স আমরা কি রবিউল থেকে প্রত্যাশা করতে পারি এরকম কিছু? ধন্যবাদ ভাই। এক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে রবিউল স্টার্টিং ইলেভেনে জায়গা পাবে কিনা। আমার মতে রবিউল স্টার্টিং ইলেভেনে জায়গা পাওয়ার সম্ভাবনা কম, কারণ হচ্ছে স্টার্টিং ইলেভেনে জামাল ভুঁইয়া খেলবে। তো হ্যাঁ, রবিউল যেহেতু মোরসালিন নাই, তো জামাল ভুঁইয়ার বিকল্প হিসেবে রবিউল দলে জায়গা পেতে পারে। কিন্তু রবিউলের সাম্প্রতিক ফর্ম যদি আমরা দেখি, সেক্ষেত্রেও আমরা এত আশার দেখতে পারবো না, এত আশার আলো দেখতে পারবো না যে মোরসালিন যে খেলাটা খেলে গেছে কয়দিন আগেও, সেটার বিকল্প হইতে পারবে রবিউল। হ্যাঁ, রবিউল হয়তো বা কোচের ফরমেশনে ভালো খেলতে পারে। আমরা দেখেছি রবিউল হচ্ছে লাওসের সাথে যে বাংলাদেশ অ্যাওয়ে ম্যাচটা জিতেছিল, আপনার যদি মনে থাকে, সেখানে রবিউল গোল করে আলোচিত হয়েছিল। তো আরেকটা ফুটবল বিশ্বকাপের প্রি কোয়ালিফায়ারের ম্যাচ, সেখানে রবিউল যদি ভালো খেলতে পারে, তাহলে হয়তো বা সে এই আবারও দলে লাইমলাইটে আসতে পারবে। রায়হান আহমেদ তুহিন ভাই লিখেছেন খেলা কয়টার সময় শুরু হবে? খেলা বিকেল 5টায় শুরু হবে। ভাই কালকে ম্যাচটা কিভাবে লাইভ দেখবো? ভাই লাইভ দেখার এখনো লিংক পাওয়া যায় নাই, আমরা যখন জানতে পারবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। নাজমুল হক নাফিস ভাই লিখেছেন ডিফেন্সে তারেকের পার্টনার কে কে হবে, মানে অর্থাৎ জিজ্ঞেস করেছে যে বাংলাদেশের ডিফেন্স লাইনটা কিরকম হতে পারে আগামীকালকের ম্যাচের জন্য। হ্যাঁ, ডিফেন্সে তারিকের পার্টনার আসলে কে হতে পারে, এখানে দুটো অপশন আছে।
একটা অপশন হচ্ছে আপনি শাকিলকে খেলাবেন তারিকের পার্টনার হিসেবে তপু বর্মনের জায়গায়। এখন কোচ এখানে শাকিলকে খেলাবে কিনা, কারণ তপু বর্মন হচ্ছে বাংলাদেশের অন্যতম এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনার ছিল, তার বদলে একজন ডেবুটেন্টকে স্টার্টিং ইলেভেনে খেলাবে নাকি কোচ, এইটা একটা প্রশ্ন। আর আরেকটা অপশন আছে বিশ্বনাথকে সেন্ট্রাল ব্যাক হিসেবে খেলানো। তো সেটা কোচ খেলাতে পারে, কিন্তু আমরা যতটুকু দেখছি যে বিশ্বনাথ তার পজিশনে ইদানিং খুব ভালো পারফর্ম করছে। তো বিশ্বনাথকে যদি পজিশন চেঞ্জ করে আহ, তারিকের পার্টনার হিসেবে আনে, তাহলে হয়তো বিশ্বনাথ ওখানে ভালো করবে, কিন্তু আমার মতে এটা দলের জন্য ভালো হবে না, কারণ বিশ্বনাথ যে পজিশনে ভালো খেলছে সেই পজিশন থেকে তাকে সরানো দলের জন্য উচিত হবে না। কিন্তু কোচ এখানে, কোচের প্ল্যানটাই আসল, যে কোচ আসলে কিভাবে প্ল্যান করছে, কারণ এই ম্যাচে গোল না খাওয়া কিন্তু একটা বড় আহ, ব্যাপার হবে, কারণ অ্যাওয়ে ম্যাচে গোল খেয়ে আসলে সেটা হোম ম্যাচে বাংলাদেশ দলের উপর বেশি প্রেসার ক্রিয়েট করবে। আচ্ছা ফাহিম ভাই, এখানে আপনার কাছে একটা কোশ্চেন ছিল আমার। জি ভাই বলেন। ভাইয়া কোশ্চেনটা হচ্ছে যে বিশ্বনাথ তো বেসিক্যালি রাইট ব্যাক পজিশনে খেলে। জি। সো মালদ্বীপের কোচ তো বাংলাদেশের এই টিমটা নিয়ে অবশ্যই স্টাডি করবে, কারণ বাংলাদেশের সাথে লাস্ট মালদ্বীপের যে ম্যাচ হয়েছিল সাফে, ওখানে বাংলাদেশ তো যেই টিম নিয়ে খেলছে এখন তো অনেক প্লেয়ার সেখানে নাই ওদের। আহ, যেহেতু বাংলাদেশ টিম নিয়ে স্টাডি করতেছে, ওরা কিন্তু অবশ্যই মুরসালিনকে মার্ক করছিল, বাট মুরসালিন নাই টিম, এটা ওরা জানে, স্কোয়াড তো অলরেডি ওরা জানে। তো ভাই বিশ্বনাথকে যদি সেন্টার ব্যাক পজিশনে খেলে তাহলে রাইট ব্যাক পজিশনে কাকে খেলাবে? কারণ আমার যতটুকু মনে হচ্ছে বিশ্বনাথকে হয়তো তারিক কাজীর সাথে খেলাবে। বিশ্বনাথকে রাইট ব্যাকে পজিশনে নাও খেলাইতে পারে হাইবের ক্যাবেরা, কারণ বিশ্বনাথ ভালো করেছিল এর আগের মালদ্বীপের সাথে যে ম্যাচটা, মুসালিনকে অ্যাসিস্ট করছিল। আচ্ছা, তো সো এখানে এখানে হচ্ছে, রাইট ব্যাক এখানে পজিশনে কাকে রাইট খেলাবে? ব্যাক রাইট ব্যাক পজিশনে কোচের কাছে অনেকগুলো অপশন। রাইট ব্যাক পজিশনে কোচের কাছে আছে রহমত মিয়া। রহমত মিয়া আবাহনীর হয়ে ভালো রাইট ব্যাক পজিশনে খেলে, আমরা এশিয়ান গেমসে দেখছি রহমত মিয়া খুবই ভালো পারফরমেন্স করেছেন। এবং কোচ শাকিল হোসেনকেও রাইট ব্যাকে খেলাতে পারেন, কারণ লিগে আমরা শাকিল হোসেনকে দেখেছি ডিফেন্সিভ মিডফিল্ডের পাশাপাশি রাইট ব্যাক পজিশনেও খেলতে। এবং কোচ সাহাদুদ্দিনও আছে, সাহাদুদ্দিনকেও যদি চেঞ্জ করে এই পজিশনে খেলাতে চান তাহলে কোচ খেলাতে পারেন। কিন্তু আমার মনে হয় না সাহাদুদ্দিনকে খেলাবেন। আমার মতে যদি বিশ্বনাথকে সেন্ট্রাল ব্যাক হিসেবে খেলান তাহলে রহমত মিয়াকে রাইট ব্যাক হিসেবে খেলার সম্ভাবনাই সবচেয়ে বেশি। কিন্তু ভাইয়া এখানে আরেকটা কথা, সেটা হচ্ছে যে মানে বিশ্বনাথ তো বেসিক্যালি বল প্লেইং সেন্টার ব্যাক না। আবার যদি তারিক কাজীর কথা বলেন, তারিক কাজীও লিটল বিট বল প্লেইং, ও বল নিয়ে অনেকটা সামনে আসে, মাঠের সামনে আসে। বাট বিশ্বনাথকে তো আসলে ওইভাবে বল প্লেইং বলতে পারি না, তো এইখানে একটা বিপদ হতে পারে না? কারণ ম্যাক্সিমাম লং পাস গুলা কিন্তু তপু বর্মনের কাছ থেকে আসতো, তারিক কাজীর কাছে। এখন হয়তো ভাইবিয়ার ক্যাপ্টেনরা এরকম মাইন্ড নিয়ে নামবে যে তারিক কাজীর উপরে ম্যাক্সিমাম রেসপন্সিবিলিটি থাকবে লং পাসগুলা দেওয়ার জন্য। সেই ক্ষেত্রে কি বিশ্বনাথের রোল ওখানে ডেস্ট্রয়ারের রোলটা প্লে করবে সম্ভব? এটা ডেফিনেটলি এখন ডিফেন্স লাইনের মূল ভরসা এখন তারিক কাজী, যেহেতু তপু বর্মন নেই তাই তারিককে দায়িত্ব নিয়ে খেলতে হবে। আমরা যদি দেখি ম্যাচগুলোতে, নর্মাল ম্যাচগুলোতেও যদি দেখি যে গোলকিপার থেকে পাসগুলো তারিকের কাছে আসতো এবং লং বলগুলো তপু বর্মন খেলতো, কিন্তু এখন যদি এই ম্যাচের ক্ষেত্রে দেখা যায় তাহলে দেখা যাবে যে তারিক কাজী সেম রোলটাই প্লে করবেন, কিন্তু লং বলগুলো খেলার ক্ষেত্রে বিশ্বনাথ কতটুকু আহ, পারবেন সেটা নিয়ে সন্দেহ যদিও আছে। কিন্তু কোচ এক্ষেত্রে গত 2 দিন যদি দেখি বা দেশেও যতদিন প্র্যাকটিস হয়েছে বিশ্বনাথকে সেই পজিশনে খেলানোর চেষ্টা, বিশ্বনাথকে আসলে দুইটা পজিশনে খেলানোর চেষ্টা করেছেন কোচ। তো এটা আসলে ম্যাচের দিনই দেখা যাবে যে বিশ্বনাথ আসলে কিরকম খেলে এই পজিশনটা। ওকে, আপনি ফাইন ভাই গোলরক্ষকের কথা বলছিলেন। আমরা জানি যে শৃঙ্খলা ভঙ্গের জন্য বাংলাদেশ কোচ যে দল ঘোষণা করেছে সেখানে আনিস রহমান জিকু নেই। আহ, সেই জায়গায় রয়েছেন মিতুল বার্মা, পাপ্পু হোসেন এবং মেহেদী হাসান শ্রাবণ। কালকের ম্যাচে স্টার্টিং 11-এ থাকার দৌড়ে এগিয়ে আছেন মিতুল বার্মা এবং পাপ্পু হোসেন। আপনি ব্যক্তিগতভাবে কালকের একাদশে গোলরক্ষক হিসেবে কাকে দেখতে চাচ্ছেন? না, আমি ব্যক্তিগতভাবে বললে এখানে 3 জনের মধ্যে মিতুল মার্মাকে দেখতে চাবো, কারণ মিতুল মার্মা রিসেন্টলি এশিয়ান গেমসে খুবই ভালো পারফর্ম করেছে। আমি যদি দেখি ইন্ডিয়ার বিপক্ষে উনি অনেকগুলো সেভ করেছেন, এবং চায়নার বিপক্ষে উনি গোল শূন্য ড্র করানোর জন্য
এগিয়ে নিয়ে গেছেন দলকে। তো এক্ষেত্রে মিতুল মার্মাই এগিয়ে থাকবে। আর পাপ্পু হোসেনের সাথে যদি কম্পারিজন করি, পাপ্পু হোসেনের লিগেও পারফরমেন্স খুব একটা ভালো ছিল না, যেটা আমার জানা মতে লিগে পাপ্পু হোসেন খুব একটা ধারাবাহিক ছিলেন না। তো এই ক্ষেত্রে মিতুল মার্মা ফার্স্ট চয়েসই হবে, কিন্তু এক্ষেত্রে সমস্যা হতে পারে মিতুল মার্মা কি ওই জাতীয় দলের ওই প্রেসারটা নিতে পারবেন দিতে কিনা। পারবে না, কারণ যেহেতু তার ধরেন বয়স কম। মিতুল মার্মার বয়স খুবই কম, এবং মিতুল মার্মা এর আগে কখনোই জাতীয় দলের ম্যাচ খেলেননি বা ওই প্রেসারে কখনো ছিলেন না যেখানে তার উপর এক্সপেকটেশন থাকবে পুরো দেশের এক্সপেকটেশন নিয়ে। সেখানে তিনি যদি একটা গোল আর্লি গোল খেয়ে যান, যেটা আমরা প্রত্যেকবারই দেখি মালদ্বীপের সাথে বাংলাদেশ প্রায় আর্লি গোল খেয়ে যায়, তো তখন সে কিভাবে রেসপন্স করবে, ম্যাচটা সে কিভাবে ধরে রাখবে, সেটা দেখার বিষয়। সেটা খুবই দেখার বিষয়। একই প্রশ্ন আমি করতে চাই জনি ভাইকে। জনি ভাই, আপনার অপিনিয়ন কি? আপনি কাকে দেখতে চাচ্ছেন বাংলাদেশের গোলবারে, মিতুল নাকি পাপ্পু? না দেখেন, এই কথাটা কিন্তু সত্যি যে আপনি যদি স্টার্টিং ইলেভেনে একটা নতুন গোলকিপারকে রাখেন ন্যাশনাল পর্যায়ে, যেমন আমি একটা উদাহরণ দিই, এই যে বসুন্ধরা কিংস ওইসিএফসির সাথে যে এফসি কাপের ম্যাচটা খেললো, ওইখানে আপনি দেখবেন বসুন্ধরা কিং যে 2টা গোল খাইছে, এইগুলা কিন্তু আপনার বলতে গেলে এখানে যদি জিকো থাকতো তাহলে কিন্তু এই 2টা গোল এত সহজে বসুন্ধরা কিংস হজম করতো না। ঠিক আছে, তো একটা প্রপার গোলকিপার একটা টিমের ব্যালেন্সটাকে কতটা স্ট্রং করে এটা কিন্তু আমরা ওই ম্যাচে একদম সুন্দরভাবে টের পাইছি। তো এই ক্ষেত্রে আমি বলবো মিতুল ভার্মার কথা হচ্ছে, সে তার পারফরমেন্স আমি যতটুকু দেখেছি আর কি, আমার কাছে খুবই ভালোই লেগেছে। আর আমি আশা করি যে এখন বাংলাদেশ ন্যাশনাল টিমের জন্য সেই বেস্ট চয়েস হবে, যেহেতু সে ফর্মে আছে। এন্ড একটা প্লেয়ার যখন ফর্মে থাকে তখনই সে তার 100% ডেলিভার করতে পারে। সো আই থিঙ্ক মিতুল মিতুল ভার্মাই বেস্ট চয়েস হবে বাংলাদেশের গোলকিপারের জন্য। রিও দাস, আপনার কাছে একই প্রশ্নের উত্তর জানতে চাচ্ছি। হ্যাঁ ভাই, জি ভাই। কালকের স্টার্টিং ইলেভেনে গোলরক্ষক হিসেবে মিতুল মার্মা নাকি পাপ্পু, আপনার চয়েস, বা আপনি কাকে দেখতে চাচ্ছেন? ভাই আমি তো পার্সোনালি মিতুল মার্মাকে সাজেস্ট করবো, কারণ গোলকিপিং পজিশনে এখন যারা যারা আছে, শ্রাবণ, পাপ্পু, পাপ্পু হোসেন আর হচ্ছে মিতুল মার্মা, আমি মনে করি মিতুল মার্মার এক্সপিরিয়েন্স, ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স ওদের থেকে বেশি হবে। বিকজ আমি যদি চায়নার ম্যাচ দেখি, ইন্ডিয়ার ম্যাচ দেখি, মায়ানমারের ম্যাচ দেখি, মিতুল মার্মা ওয়াজ ব্রিলিয়ান্ট, নট এক্সেলেন্ট বাট গুড অ্যাকচুয়ালি, বিশেষ করে চায়নার ম্যাচের সাথে। সো আই থিঙ্ক যে মিতুল মার্মাকে স্টার্টিং ইলেভেনে রাখা বেশি যৌক্তিক। ধন্যবাদ। রায়হান চৌধুরী লিখেছেন, ভাই আমি মালদ্বীপ অবস্থান করছি, আজকে অনেক চেষ্টা করছি, টিকিট পাই নাই। আচ্ছা, অনিক মাহমুদ, গড়ের মাঠে মালদ্বীপই হট ফেভারিট, ওদের জয়ের পাল্লাই ভারী। আসিফ রায়হান ভাই লিখেছেন, মালদ্বীপের সাথে আমি মনে করি ওদের মাঠে ড্র করে আসতে পারলেই হবে, যেহেতু ওদের গ্রাউন্ডে খেলা এবং গত 23 বছরে বাংলাদেশ দল ওদেরকে ওদের মাঠে হারাতে পারে নাই। তো সেক্ষেত্রে কালকে ন্যূনতম পয়েন্ট যদি বাংলাদেশ অর্জন করতে পারে সেটিও মন্দ হবে না। আচ্ছা, রাকিবুল ভাইয়ের কাছে আমার প্রশ্ন একটা আছে যে আপনি তো সাফ চ্যাম্পিয়নশিপের মালদ্বীপের দলটাকে দেখেছেন, তো আপনার কি মনে হয়েছে যে মালদ্বীপের যে আমরা আগের স্ট্রং দলটা দেখে আসতাম, যে আলী আশফাক যে দলে খেলতো, তো মালদ্বীপের দলটা কি এখনো ওরকম স্ট্রং আছে যে তারা ঘরের মাঠে অপ্রতিরোধ থাকবে? মালদ্বীপের দলটাকে তাদের মাটিতে বিট করা পসিবল অবশ্যই, কিন্তু সবচেয়ে বড় যে কথাটা সেটা হচ্ছে যে আমরা কিন্তু আমাদের মিনিমাম তিনজন মেইন প্লেয়ারকে ছাড়া ওদের মাঠে খেলতে হচ্ছে। জিকো, তোপুয়া এবং মুস্তালিন যদি থাকতো সেক্ষেত্রে আরো কনফিডেন্সের সাথে বলা যেত যে তাদের মাটিতে তাদের বিপক্ষে পয়েন্ট নিয়ে আমরা দেশে ফিরতাম। যেহেতু ওই তিনজন মেইন প্লেয়ার আমাদের নেই, তো সেক্ষেত্রে যারা আছে তাদেরকে নিজেদের শতভাগ নিঃসন্দেহে দিতে হবে, এবং তারা যদি তাদের সেরাটা দিতে পারে আমি বিলিভ করি যে বাংলাদেশের অবশ্যই সে ক্যাপাবিলিটি আছে তাদের মাটিতে তাদেরকে হারানো বা পয়েন্ট গেইন করা। আরেকটি তথ্য বা অনেকেই হয়তো জানেন যে বাংলাদেশ ফুটবল
ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন সাহেব, উনি কিন্তু মালদ্বীপের ম্যাচ, যে দুইটা ম্যাচ অনুষ্ঠিত হবে হোম এবং অ্যাওয়ে, ওই দুইটা ম্যাচে যদি বাংলাদেশ দল জিততে পারে বা মালদ্বীপ বাধা পার হতে পারলে কোটি টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে। এই ব্যাপারটিকে আপনারা কিভাবে দেখছেন, জনি ভাই? মালদ্বীপকে হারাতে পারলে ফুটবলাররা কোটি টাকা পুরস্কার পাবে, ব্যাপারটিকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? মালদ্বীপে যদি আপনি সাম্প্রতিক পারফরমেন্সের কথা মূল্যায়ন করেন, আপনি দেখবেন যে ওদের ফর্ম কিন্তু খুব একটা ভালো না। ইনফ্যাক্ট লাস্ট দুটা ম্যাচে তারা আমাদের কাছে হেরেছে। আর বাংলাদেশের যেহেতু মেন ইলেভেনের মেন কয়েকটা প্লেয়ারই নেই, তারপরেও আমি বলবো না যে মালদ্বীপ বাংলাদেশের জন্য খুব বড় একটা থ্রেট। তো আমি আশা করি যে বাংলাদেশের ক্যাপাবিলিটি আছে মালদ্বীপকে হারানোর। আর এটা মালদ্বীপকে যদি হারাতেও পারে, এটা নিয়ে আমার পার্সোনালি মনে হয় না যে এটা বাংলাদেশের অর্জনের খাতায় খুব বড় কিছু হবে। তবে এটা ঠিক যে মালদ্বীপের সাথে পয়েন্ট হারালে সেটা ফিউচারে বাংলাদেশের উপর অনেক বড় একটা ইফেক্ট ফেলবে। আর হোম ম্যাচে যখন বাংলাদেশ খেলবে, সেক্ষেত্রে একটা প্রেশার থাকবে বাংলাদেশ টিমের উপর। তারপরেও যদি দল ভালো করে, পুরস্কারের ব্যবস্থা রাখা ভালো তাদের জন্য, তাদের একটা মোটিভেশন পাবে তারা একটা। কিন্তু মালদ্বীপের মতো আই থিঙ্ক এটা ভালো উদ্যোগ। তবে কেমন যেন মানে মালদ্বীপকে হারানোর জন্য আমাদেরকে কোটি টাকা পুরস্কার অ্যানাউন্স দেওয়া লাগছে, আবার এটা কিন্তু একটা বাড়তি প্রেসারও ক্রিয়েট করতে পারে নতুন তরুণ ফুটবলারদের উপরে। হ্যাঁ, তা অবশ্যই। তবে মালদ্বীপ, মানে যা বললাম আর কি, মালদ্বীপ আমার কাছে খুব একটা বড় থ্রেট মনে হয় না বাংলাদেশের কাছে। এখানে যদি ভালো কোনো অপোনেন্ট থাকতো, লেবানন বলেন অথবা প্যালেস্টাইন বা ওদের মতো মধ্যপ্রাচ্যের বা ওইদিকে দেশগুলোর কোনো একটা দেশ যদি হতো, তাহলে আপনি ঘোষণা করতে পারেন বড় কোনো পুরস্কার। তবে মালদ্বীপের ক্ষেত্রে আমি এটা মনে করি না খুব একটা কার্যকর। ফাহিম ভাই, আপনার মতামত কি? কাজী সালাউদ্দিন সাহেবের এই ঘোষণাটাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? এই পুরস্কার আসলে প্রায় ঘোষণা হয়, হয় কখনো বাংলাদেশ জিতার আগে বা জিতার পরে বা কখনো ম্যাচের আগে। এইসব পুরস্কার আসলে মাঠের খেলা যেমন প্রভাব আমার মনে হয় না ফেলে। কারণ হচ্ছে বাংলাদেশ আর মালদ্বীপের মতো যেসব দলগুলো, এগুলো হচ্ছে নিজেদেরকে খুব ভালোভাবেই চেনে আর কি। মানে এখানে প্রত্যেক ফুটবলারই কখনো না কখনো একে অপরের বিরুদ্ধে খেলেছে, হয় জাতীয় পর্যায়ে না হলে বয়স ভিত্তিক পর্যায়ে। দুটো পুরো সমশক্তির দল। তো এক্ষেত্রে একটা 1 কোটি টাকার পুরস্কার দিবে, এটা ঘোষণা করলে চাপও যেমন ওরকম হবে না। কারণ হচ্ছে প্লেয়ারদের আসলে জয়ের ক্ষুধাটাই বেশি। কারণ হচ্ছে প্লেয়াররা খুব ভালোভাবেই জানে যে এই ম্যাচ যদি বাংলাদেশ হেরে যায় তাহলে হোম ম্যাচে জিতা খুবই টাফ হবে, এবং দুটো ম্যাচ যদি বাংলাদেশ খারাপ করে তাহলে বাংলাদেশ ফুটবলে একটা খারাপ সময় আসবে সামনে। এখানে জাতীয় দলের ম্যাচ একেবারে আমরা খুবই কম দেখবো সামনে। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলোকে বাদ করে যাবে। তো ফুটবলারদের কাছে এটা আসলে ইম্পর্টেন্ট, ওটাই চাপের বিষয় যে বাংলাদেশ হেরে গেলে বাংলাদেশ বাদ করে যাবে। টাকার বিষয়টা আসলে এখানে খুব বেশি চাপের সৃষ্টি করে বলে আমার মনে হয়। ধন্যবাদ। যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন তাদের অবগতির জন্য জানাচ্ছি যে 2021 সালের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশ এবং মালদ্বীপ একে অপরের মুখোমুখি হয়েছে 4 বার, যেখানে 2টি করে ম্যাচ জিতেছে 2 দল। আর মালদ্বীপের মাটিতে বাংলাদেশ 2000 সালে গোল্ডেন জুবিলি টুর্নামেন্টে মুখোমুখি হয়েছিল, যে ম্যাচটি 1-1 গোলে ড্র হয়েছিল। এরপর তাদের মাটিতে আরো 3 বার বাংলাদেশ খেলেছে, যেখানে 3টিতে হেরেছে। 2016 সালে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে বাংলাদেশকে 5-0 গোলে হারিয়েছিল মালদ্বীপ। এরপর 2021 সালের মালয়েশিয়া সাব চ্যাম্পিয়নশিপের ম্যাচে ও গত বছর মার্চে ফ্রেন্ডলি ম্যাচে বাংলাদেশকে 2-0 গোলে পরাজিত করে তারা। অর্থাৎ ঘরের মাঠে তারা বাংলাদেশের জন্য মোটামুটি চ্যালেঞ্জিং টিমই বলা চলে। ভাইয়া বেসিক্যালি হচ্ছে যদি কালকে ম্যাচটা জিততে হয় বাংলাদেশের, এইখানে আমি মনে করি যে কোচের একটা বড় রোল প্লে করতে হবে। টিম যতটুকু আছে এটা ব্যালেন্স টিম, কোচে খারাপ তাও না, যারা নতুন আছে ন্যাশনাল টিমে আসছে অবশ্যই পারফর্ম করতে হবে, ওই সুযোগটা করছে। বাট এখানে ট্যাকটিক্যাল ইস্যুগুলোতে অনেক বেশি ইনফ্লুয়েন্স হইতে হবে। মানে লাইক
আমি যদি বলি, যখন হাবিয়ার ক্যাপ্টেনরা প্রথম বাংলাদেশ ন্যাশনাল টিমের দায়িত্ব নিয়েছিল, সে যখন মালদ্বীপে গেল, তার প্রথম অ্যাসাইনমেন্ট ছিল এটা। সে 2-0 গোলে হারলো। তার ফরমেশন ছিল একদম ক্লিয়ার কাট 4-4-2 ফরমেশন, মানে ডিরেক্ট ফুটবল খেলতে। বাংলাদেশ হারছে ওই ম্যাচটাতে। এরপরে নেক্সট ডে মালদ্বীপের সাথে বাংলাদেশ খেলছে কখন? সাফে, যদি ভুল না করি। সাফে এসে মিডফিল্ডে শেপে পরিবর্তন আনছে, পরে ফরওয়ার্ডে পরিবর্তন হয়েছে, ডিফেন্স লাইনও মোটামুটি সেমই ছিল, বাট এইখানে সে মালদ্বীপকে ট্যাকটিক্যালি আউটপ্লে করছে। কারণ মালদ্বীপ বেসিক্যালি ব্যাক লাইনে 3 জন নিয়ে খেলে, 4 জন থাকে ওদের মিডফিল্ডে, উপরে থাকে 3 জন, দুই পাশে 2 উইং ব্যাক থাকে। যদি এই ম্যাচ মানে যদি মালদ্বীপের উপরে প্রেসার ক্রিয়েট করতে হয়, ওদের মিডফিল্ড অনেক বেশি ডিস্ট্রয় করতে হবে। আমি মনে করি বাংলাদেশের জন্য এটা বেশি একটা প্লাস পয়েন্ট, কারণ বাংলাদেশ মিডফিল্ডের যেই সেটআপ আছে এটা খারাপ, সব এক্সপেরিয়েন্স প্লেয়াররাই খেলতেছে। এই ট্যাকটিক্যাল বিষয়গুলো যদি পারে, আমি মনে করি রেজাল্ট পজিটিভ। ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য, এবং একই সঙ্গে ধন্যবাদ যারা আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন। না, আমি রাকিবুল ভাইয়ের কাছে আমার হ্যাঁ প্রশ্ন ভাই, আছে। রাকিবুল ভাইয়ের জি কাছে জি আমার জি প্রশ্ন আছে। জি, বলুন। আপনার কি মনে হয় বাংলাদেশের এই ম্যাচটা কিরকম ভাবে খেলা উচিত? যে বাংলাদেশ কি অ্যাটাকিং মাইন্ডসেট নিয়ে খেলবে নাকি বাংলাদেশ ডিফেন্সিভ মাইন্ডসেট নিয়ে খেলবে? কারণ আমরা যখন দেখি যে বাংলাদেশ যতই ডিফেন্সিভ মাইন্ডসেট নিয়ে খেলুক, যদি বাংলাদেশ এই চিন্তা করে যে আমরা গোল খাবো না ড্র করব, কিন্তু মালদ্বীপ সবসময় গোল দিয়ে দেয়। আমরা সাব চ্যাম্পিয়নশিপের কথাও দেখি, দেখবেন যে মালদ্বীপ শুরুতেই গোল দিয়ে দিয়েছিল, যেখানে বাংলাদেশ খুবই ভালো খেলছিল ওই ম্যাচটা। তাই বাংলাদেশ ডিফেন্সিভ দিকে যাবে নাকি বাংলাদেশ অ্যাটাক করবে? এখন অ্যাটাক, আমি যদি দেখি বাংলাদেশের অ্যাটাকিং সাইডে রাকিব একটা বড় ভূমিকা। আমি যদি মতিনকে খেলাম, মতিন যদি অনেকদিন পর ইনজুরি থেকে ব্যাক করেছে, কিন্তু আমরা জানি না আসলে মতিন কিরকম খেলে। কিন্তু আমরা যদি বঙ্গবন্ধু গোল্ড কাপের সেই প্রাইম টাইমে মতিনকে পাই, তাহলে নিশ্চয়ই আমরা হচ্ছে অ্যাটাকিং ফুটবল খেলে ম্যাচে জিতে আসার ট্রাই করব। ধন্যবাদ ফাহিম ভাই আপনার সুন্দর প্রশ্নের জন্য। ব্যক্তিগতভাবে আমি একটা জিনিস বিলিভ করি, যেটা হচ্ছে যে অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স। সেটা যে অপোনেন্টই হোক না কেন, আপনাকে অ্যাটাক করতে হবে। গোলের খেলা ফুটবল, গোলের জন্য খেলতে হবে। আর আমি সবসময় বিলিভ করি যে এখনো বাংলাদেশের যে স্কোয়াডটা আছে সেটা মালদ্বীপকে বিট করার এবিলিটি রাখে এবং মালদ্বীপের বিপক্ষে পয়েন্ট পাওয়ার এবিলিটি রাখে। মালদ্বীপ অবশ্যই আমাদের চেয়ে এখনো ওই লেভেলের বড় দল হয়ে যায় না যে যাদের বিপক্ষে আমাদেরকে রক্ষণাত্মক খেলতে হবে বা 90 মিনিট ডিফেন্স করতে হবে। তো আমি আশা করব যে বাংলাদেশের ফুটবলাররা বা কোচ তাদের প্ল্যানটা ওইরকম ভাবেই করবে যেন গোল আদায় করতে পারে এবং পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারে। আমি কারণ একই প্রশ্ন ডিফেন্স, জনি ভাইয়ের কাছে করবো, একই প্রশ্ন যে বাংলাদেশ আসলে কি মাইন্ডসেট নিয়ে খেলবে, বাংলাদেশের কোচ আসলে কি মাইন্ডসেট নিয়ে দলকে নামাবে মাঠে? দেখেন, এই কোশ্চেনটা করলে আমার কাছে একটা অ্যান্সার আছে, যেটা হচ্ছে মুরসালিন যেহেতু থাকবে না, আমার যা মনে হয় বাংলাদেশ কোনো নাম্বার 9 নিয়ে খেলবে না। আর বাংলাদেশ যদি নাম্বার 9 নিয়ে না খেলে, তাহলে বাংলাদেশ হয়তো বা একটা মাত্র স্ট্রাইকার নিয়ে খেলবে অথবা ফরওয়ার্ড, আমরা যাদেরকে বলি আর কি। ঘরোয়া ফুটবলে তো তারা মূলত মিডফিল্ডেই খেলে বেশিরভাগ সময়, অথবা উইংয়ে খুব কম সময় দেখা যায়। তবে আমার কাছে মনে হয় নাম্বার 9 ছাড়া একটা স্ট্রাইকার নিয়ে খেলবে। সেই ক্ষেত্রে আমাদের উইং ব্যাকদের ভূমিকা অনেক বেশি থাকবে। আর একটা জিনিস কি, বাংলাদেশের নাম্বার 9 না থাকলে আমরা অনেক সময় দেখেছি যে তারেক কাজী বা তবু বর্মন ওরা কিন্তু উপরে উঠে অনেক ভালো সাপোর্ট দিতে পেরেছে। এবার যেহেতু তবু বর্মন নাই, তার উপর আবার মোরসালিনও নাই, খুব ভালো ফর্মে ছিল, সেহেতু আমার কাছে মনে হয় যে একটা ডিফেন্সিভ সেট আপ নিয়ে বাংলাদেশ যাবে তাদের মাটিতে। কারণ লাস্ট তাদের মাটিতে যে ম্যাচটা বাংলাদেশ খেলেছে, আমি এটা আগেও বলছি যে মাঝে কিন্তু খুবই প্রেসারে রাখছিল বাংলাদেশ, খুবই প্রেসারের ভিতর ছিল বাংলাদেশ। আর আমার যেটা মনে হয় কালকের ম্যাচেও তারা একইভাবে প্রেসার ক্রিয়েট করে রাখবে, যেহেতু হোম ভেন্যু তাদের। সেহেতু আমার এটাই মনে হয় যে বাংলাদেশ একটু ডিফেন্সিভ শেপেই থাকবে। তবে আমি আশা করি যে ডিফেন্সিভ শেপে থাকলেও কাউন্টার অ্যাটাক গুলো বাংলাদেশ ঠিকমতো কাজে লাগবে, এবং সেখান থেকে যদি গোল মিস না হয়, বাংলাদেশের যেটা পুরনো অভ্যাস, গোল মিস না হলে আমি আশা করি যে ভালো কিছু হবে ইনশাল্লাহ। আচ্ছা, রাকিবুল ভাই যদি এখন কিছু বলতেন শেষে। আপনাদের ম্যাচ প্রেডিকশনটা আগে আমি জানতে চাই, আপনারা শেষ করার আগে আপনারা
ইব্রাহিম জাহান জনি ভাইয়ের কাছে জানতে চাই, রিও দাস ভাইয়ের ম্যাচ কাছে জানতে চাই যে প্রেডিকশনের আপনাদের ম্যাচ প্রেডিকশন গুলো জানিয়ে দিন। আচ্ছা, কে আগে করবেন প্রেডিকশন? ভাই আমার ম্যাচ প্রেডিকশন 2-2, মালদ্বীপ 2, বাংলাদেশ 2। আচ্ছা, আমি যদি ম্যাচ প্রেডিকশনের কথায় আসি, আমি আসলে টু বি অনেস্ট আমি যাব বাংলাদেশ জিতুক। বাংলাদেশ যদি জিততেও না পারে অন্তত একটা ড্র করে আসুক। তবে আমাকে যদি আপনি ম্যাচ প্রেডিক্ট করতে বলেন, আমি তাহলে বলবো যে যেহেতু বাংলাদেশের ফরওয়ার্ডে আমরা সবসময় দেখি গোল মিসের মহড়া চলতেই থাকে, তো আমি বলবো যে ম্যাচ প্রেডিকশন আমার মালদ্বীপের পক্ষে থাকবে। আই থিংক মালদ্বীপ খুবই ক্লোজ মার্জিনে ম্যাচটা জিতে যাবে হয়তোবা। তবে আমি আশা করি বাংলাদেশের জন্য যে বাংলাদেশ একটা ভালো ফাইট দিয়ে ম্যাচটা শেষ করে আসবে। রাকিবুল ভাই যদি আপনার প্রেডিকশনটা বলতেন। আমি যদি আমার ব্যক্তিগত মতামতটা বলি তাহলে অবশ্যই আমি আশা করি যে বাংলাদেশ জয় পাবে, এবং যেহেতু আমাদের স্ট্রাইকার সমস্যা রয়েছে তো সেক্ষেত্রে হয়তো ব্যবধানটা ন্যূনতম 1-0 হতে পারে, অর্থাৎ 1-0 গেলে বাংলাদেশ জিতবে, এটাই আমার প্রেডিকশন এবং এটাই আমার প্রত্যাশা। আমার ভাই, প্রেডিকশন, আমি মন থেকে চাই যেন বাংলাদেশ ম্যাচটা 2-1 বা 1-0 জিতে। তো আমার প্রেডিকশন হচ্ছে ম্যাচটা 1-1 হবে, বাংলাদেশ 1-1 গোলে ড্র করবে। কারণ হচ্ছে দুই দলই সমশক্তি দল। তো বাংলাদেশের যদি আপনি বলেন স্কোরিং এর সমস্যা, তো বাংলাদেশ মালদ্বীপের মাটিতে বেশি গোল দিবে সেটা আসলে আহ, আশা করা ভালো, তো সেটা আসলে বাস্তবতা বাস্তবতা ভিন্ন। তো সেক্ষেত্রে 1-1 আমার ভাই স্কোরিং এর সমস্যা বলতে মানে ল্যাক অফ ফিনিশিং। ফিনিশিং যদি ঠিকঠাক মতো করতে পারে স্কোর তো এমনি হবে। এখন যদি ফিনিশ করতে না পারে এবং মাথায় হাত দিয়ে রাখি, এই দৃশ্য তো অনেকবার দেখছি, কুয়েতের ম্যাচের সাথেও দেখছি। এই দৃশ্য দেখার জন্য আসলে কোন অপোনেন্টের এগেইনস্টে, সেটা বড় দল হোক বা মালদ্বীপ বা এতে আমাদের পেছনে যারা আছে পাকিস্তান, শ্রীলঙ্কা, তাদের মতো দল হলে আপনি মানে ম্যাচের 90 মিনিটে আপনার কাছে সুযোগ আসবে, একটা দুইটা হলেও সুযোগ আসবে, সেই সুযোগটা যদি আপনি হ্যাঁ কাজে ওই লাগাতে সুযোগটাই কাজে লাগাইতে হবে, ওই সুযোগটাই ক্লিয়ার করতে হবে। আপনি ভালো করতে পারবেন। কিন্তু আপনি সুযোগ হাতছাড়া করলে তো আর হবে না। আপনি বড় দলের বিপক্ষে সুযোগ পাবেনই কিন্তু কম, 70% বা 80% যে সুযোগগুলো পাবেন সেগুলোকে 100% নিতে হবে, সেটা আপনার স্কিল দ্বারা। কিন্তু আমাদের মূল সমস্যাটা ওই জায়গাতে, তাদের এক্সট্রা স্কিলের কথা বলি, স্কিলের প্রচুর, কারণ আমরা গোল মানে গোল করাতে অনেক পিছিয়ে এবং গোল আদায় করে নিতে পারছি না। তাও ভাই অল দা বেস্ট ফর বাংলাদেশ ন্যাশনাল টিম। সন্দেহে বাংলাদেশের জন্য অনেক অনেক শুভকামনা, এবং আগামীকাল বাংলাদেশ সময় বিকাল 5টায় শুরু হবে ম্যাচটি। এখনো অনেকে কমেন্ট করছেন যে কয়টায় শুরু হবে, কোন চ্যানেলে দেখাবে, তো তাদের জন্য বলা যায় বাংলাদেশ সময় বিকেল 5টায় শুরু হবে ম্যাচটি, এবং ঘরের মাটিতে একই প্রতিপক্ষের বিরুদ্ধে হোম ম্যাচ খেলবে 17ই অক্টোবর। মালদ্বীপ প্রবাসী বাংলাদেশি ভাই যদি আমাদের লাইভটা দেখে থাকেন পরবর্তীতে দেখেন, তাহলে তাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা মাঠে যান, বাংলাদেশ ফুটবল দলকে সাপোর্ট করেন। আপনাদের সাপোর্টের জন্য এই ম্যাচ বাংলাদেশ দল ভিতরে এবং বাইরে সব দিকে তাদের মধ্যে আছে। আপনারা যদি মাঠে গিয়ে সাপোর্ট দেন তাহলে বাংলাদেশ একটা জয়ের সম্ভাবনা তৈরি করতে পারে। বাংলাদেশ দলকে শুভকামনা জানাচ্ছি। তাহলে আগামীকাল বিকাল 5টায় ম্যাচ, এবং ম্যাচ আসলে বাংলাদেশ কোন চ্যানেলে দেখা যাবে বা কোথায় দেখা যাবে সেটা এখনো আমরা জানি না ঠিক মতো। যখনই আমরা জানবো আমরা আমাদের পেজে আপনারা লক্ষ্য রাখবেন, আমরা পেজে আপনাদেরকে জানিয়ে দেব। এই বলে আমি শেষ করছি। আমার জন্য রাকিবুল হক ভাই, ইব্রাহিম জাহান জনি ভাই এবং প্রিয় দাস ভাই, তাদেরকে ধন্যবাদ আমার সাথে জয়েন করার জন্য, আপনাদের মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য।
এবং যারা দর্শক এতক্ষণ কষ্ট করে আমাদের লাইভ দেখেছেন তাদেরকেও ধন্যবাদ। এই বলে আজকের বিএফএল টক শো আমরা শেষ করছি। আশা করি যে বাংলাদেশ একটা জয় নিয়ে আগামীকাল ফিরবে এবং আমরা একসাথে উদযাপন করতে পারবো। ধন্যবাদ।